টিএসআর স্টাডি পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমাদের এই পরীক্ষায় 25 নম্বর থাকবে, সময় পাবে 50 মিনিট। তাহলে কি কি পরীক্ষা হবে সিলেবাসটা দেখে নাও। পরীক্ষা হবে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ, সাম্রাজ্য বিস্তার ও শাসন। এই অধ্যায়গুলি পরীক্ষা হবে। পাশের নম্বর বিভাজন দেওয়া আছে, দেখে নেবে কোন কোন অধ্যায় থেকে কত নম্বর পড়বে। একের দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 5টি, প্রতি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্নটা দেখো, ক সর্বাধিক প্রাচীনতম বেদ হল সংহিতা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ। সঠিক উত্তরটি হবে সর্বাধিক প্রাচীনতম বেদ হল ঋগ্বেদ। পরের প্রশ্ন, খ যেটি বর্ণাশ্রম ব্যবস্থার সাথে যুক্ত নয়, ব্রাহ্মণ, বৈশ্য, যাজক, শূদ্র। সঠিক উত্তরটি হবে যাজক। পরের প্রশ্ন, গ মগধ জনপদের প্রথম রাজধানী হল রাজগৃহ, পাটলিপুত্র, মগধ, উজ্জয়িনী। সঠিক উত্তরটি হবে রাজগৃহ। পরের প্রশ্ন, ঘ জাতকের গল্প আছে ত্রিপিটকে, বেদে, উপনিষদে, মহাভারতে। সঠিক উত্তরটি হবে জাতকের গল্প আছে ত্রিপিটকে। নেক্সট কোশ্চেন, সাতবাহনদের শ্রেষ্ঠ রাজা ছিলেন অশোক, গৌতমীপুত্র সাতকর্ণী, কনিষ্ক, সিমুক। সঠিক উত্তরটি হবে সাতবাহনদের শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। পরের প্রশ্ন, চ প্রাচীন ভারতে দেবকুল ছিল কাশীতে, বারাণসীতে, মথুরায়, নবদ্বীপে। সঠিক উত্তরটি হবে প্রাচীন ভারতের দেবকুল ছিল মথুরায়। 2এর দাগ, এক কথায় উত্তর দাও। যে কোনো 5টি, প্রতি প্রশ্নের মান 1 করে। 2এর দাগের ক সুদাস কোন গোষ্ঠীর রাজা ছিলেন? উত্তর হবে সুদাস ভরত গোষ্ঠীর রাজা ছিলেন। পরের প্রশ্ন, খ গোত্র কথার প্রাচীন অর্থ কী ছিল? উত্তর হবে গোত্র কথার প্রাচীন অর্থ ছিল গোষ্ঠীর গবাদি পশুর রাখার জায়গা। পরের প্রশ্ন, গ জৈনদের 2টি সম্প্রদায়ের নাম কি? উত্তর হবে জৈনদের 2টি সম্প্রদায় হল শ্বেতাম্বর ও দিগম্বর। পরের প্রশ্ন, ঘ পিটক শব্দের অর্থ কি? উত্তর হবে পিটক শব্দের অর্থ ঝুড়ি। পরের প্রশ্ন, ও আলেকজান্ডারের সেনাপতির নাম কি? উত্তর হবে আলেকজান্ডারের সেনাপতির নাম সেলুকাস নিকেটর। পরের প্রশ্ন, চ ইন্ডিকা গ্রন্থের লেখক কে ছিলেন? উত্তর হবে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হলেন সেলুকাসের দূত মেগাস্থিনিস। 3এর দাগ, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। যে কোনো 2টি, প্রতি প্রশ্নের মান 2 করে। এখানে 4 নম্বর থাকবে। 3এর দাগের ক চতুরাশ্রম কি? উত্তরটা দেখে নাও। পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের 4টি পর্যায় বা ভাগ ছিল। একে চতুরাশ্রম বলা হয়, যথা 1 ব্রহ্মচর্য, 2 গার্হস্থ্য, 3 বানপ্রস্থ, 4 সন্ন্যাস। 1 ছাত্র অবস্থায় গুরুগৃহ থেকে শিক্ষা লাভ করাকে বলা হতো ব্রহ্মচর্য। 2 গুরুগৃহে শিক্ষা লাভের পর বিয়ে করে সংসার জীবন যাপন করাকে বলা হতো গার্হস্থ্য। 3 সংসারের দায়িত্ব থেকে মুক্ত হয়ে ধর্মচর্চা করাকে বলা হতো বানপ্রস্থ। 4 শেষ জীবনে ঈশ্বর চিন্তায় জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাসাশ্রম। পরের প্রশ্ন, খ গণরাজ্য কাকে বলা হতো? উত্তরটা দেখে নাও। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশের মহাজন পদগুলির মধ্যে কয়েকটি ছিল অরাজতান্ত্রিক। এগুলিতে কোনো রাজা ছিল না, তাই এই রাজ্যগুলিকে বলা হয় গণরাজ্য। মল্ল ও বজ্জী বা বিরিজি হল 2টি গুরুত্বপূর্ণ গণরাজ্য। পরের প্রশ্ন, গ কুষাণ কারা? উত্তরটা দেখে নাও। মধ্য এশিয়া থেকে কয়েকটি যাযাবর গোষ্ঠী পশ্চিম দিকে চলে যায়। এদের মধ্যে উয়েঝি গোষ্ঠী ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই গোষ্ঠীর একটি শাখা ছিল কুয়েই সোয়াং। তারা ব্যাকট্রিয়ার উপর অধিকার কায়েম করেছিল। এরাই ভারতের ইতিহাসে কুষাণ নামে পরিচিত।
ধীরে ধীরে কুষাণরা এক বিশাল সাম্রাজ্য তৈরি করেছিলেন। 4 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দুটি করতে হবে, প্রতি প্রশ্নের মান 3 করে। 4 দাগের ক, রোদনিন কাদের বলা হয়? সভা ও সমিতি বলতে কি বোঝায়? উত্তরটা দেখে নাও। বৈদিক যুগে রাজাকে শাসন কার্যে যারা সাহায্য করতেন তাদের রোদনিন বলা হতো। রোদনিনের ধারণা থেকে পরবর্তীকালে মন্ত্রীর ধারণা এসেছে। সভা ও সমিতি, পরবর্তী বৈদিক যুগে রাজাকে সব বিষয়ে সাহায্য করত সভা ও সমিতি নামে দুটি প্রতিষ্ঠান। সভা গঠিত হতো অভিজ্ঞ ও বয়স্ক ব্যক্তিদের নিয়ে। সমিতিতে সকল মানুষ যোগ দিতে পারত। এখানে রাজনীতি বিষয়ে নানা রকম আলোচনা হতো। পরে প্রশ্ন খ, মহাপরিনির্বাণ কি? উত্তরটা দেখে নাও। গৌতম বুদ্ধ সংসার ত্যাগ করে জগৎ ও জীবনের সত্যানুসন্ধানে নানা পথ ভ্রমণ করে। মানুষের বেদনার কারণ ও তার থেকে মুক্তি লাভের পথের অনুসন্ধান দেওয়ার পর 486 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে মল্ল রাজ্যের রাজধানী কুশীনগরে বৈশাখী পূর্ণিমা তিথিতে দেহত্যাগ করেন। তার এই জীবন বাসনায় মহাপরিনির্বাণ নামে খ্যাত, যার অর্থ জীবন যন্ত্রণা থেকে মুক্তি। পরে প্রশ্ন গ, স্কন্দগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। উত্তরটা দেখে নাও। প্রথম কুমারগুপ্তের পর তার ছেলে স্কন্দগুপ্ত সম্রাট হন। আনুমানিক 458 খ্রিস্টাব্দে উপমহাদেশের উত্তর পশ্চিম দিকে হুন গোষ্ঠীরা আক্রমণ করে। স্কন্দগুপ্ত সফলভাবে সেই হুন আক্রমণ রুখে দেন। তিনি ভারতকে হুন আক্রমণের থেকে রক্ষা করেন, তাই তাকে ভারতের রক্ষাকারী বলা হয়। তিনি সম্ভবত শেষ গুপ্ত সম্রাট যার বিরাট শাসন এলাকা ছিল। এরপর থেকে গুপ্ত সম্রাটদের ক্ষমতা ক্রমশ কমতে থাকে। স্কন্দগুপ্ত প্রজাকল্যাণমূলক নানা কাজ করেছিলেন। 455 থেকে 456 খ্রিস্টাব্দে তিনি সৌরাষ্ট্রে সুদর্শন হ্রদের সংস্কার করেন। 5 দাগ, রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও, যে কোনো একটি। এর জন্য 5 নম্বর থাকবে। 5 দাগের ক, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি কি ছিল? উত্তরটা দেখে নাও। চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠিত মৌর্য সাম্রাজ্য সম্রাট অশোকের আমলে অভাবনীয় উন্নতি করলেও তার মৃত্যুর মাত্র 50 বছরের মধ্যে ধ্বংসের দিকে ধাবিত হয়। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ। মৌর্য সাম্রাজ্যের পতনের বিভিন্ন কারণ ছিল, যথা 1. বিশাল সাম্রাজ্য। চন্দ্রগুপ্ত মৌর্য ও অশোকের আমলে মৌর্য সাম্রাজ্য বিরাট অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। একজন শাসকের পক্ষে একটি স্থান থেকে এই বিশাল সাম্রাজ্য ঠিকমতো পরিচালনা করা সম্ভব ছিল না। 2. প্রশাসনিক দুর্বলতা। বিশাল সাম্রাজ্যে কেন্দ্রীয় শক্তির দুর্বলতার কারণে প্রশাসনিক ব্যবস্থাও দুর্বল হয়ে পড়ে। আমলাতান্ত্রিক ব্যবস্থা রাজার আনুগত্যের বাইরে চলে যায়। 3. ব্রাহ্মণদের ভূমিকা। অশোক দণ্ডসমতা ও ব্যবহার সমতা প্রচলন এবং প্রাণী হত্যা নিষিদ্ধ করে ব্রাহ্মণদের বিরাগভাজন হন। ধর্ম মহাপাত্র নিয়োগকে ব্রাহ্মণদের অধিকারের উপর হস্তক্ষেপ বলে মনে করে ব্রাহ্মণরা মৌর্য সাম্রাজ্যের বিরোধিতা শুরু করে। 4. অর্থনৈতিক কারণ। বিশাল সাম্রাজ্য পরিচালনা ও বিরাট সামরিক বাহিনীর ব্যয়ভার সাম্রাজ্যের আর্থিক অনটনের কারণ। এছাড়া রাজস্ব ফাঁকির ফলে রাজকোষ ক্রমশ অর্থশূন্য হতে থাকে। 5. দুর্বল উত্তরাধিকারী। অশোকের আমলে সাম্রাজ্যের আয়তন বিশাল আকার ধারণ করেছিল, কিন্তু তার উত্তরাধিকারী বৃন্দ ছিল অযোগ্য ও দুর্বল, ফলে সাম্রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্রোহ দেখা দেয়। অশোকের দায়িত্ব। মৌর্য সাম্রাজ্যের পতনে সম্রাট অশোক অনেকটা দায়ী। তার যুদ্ধনীতি ত্যাগ সাম্রাজ্যের ক্ষতি করে। অশোকের ধর্মনীতির কারণে ব্রাহ্মণরা ক্ষিপ্ত হয়েছিল। বৌদ্ধ ধর্মপ্রচার এবং স্তূপ, চৈত্র, মঠ প্রভৃতি নির্মাণে প্রচুর অর্থ তিনি খরচ করেন। রাজস্ব আদায়ের ক্ষেত্রে তিনি কঠোরতা অবলম্বন করতে পারেননি। উপরোক্ত এই সকল কারণগুলি মৌর্য সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করে।